আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার চলমান টেস্ট প্রসঙ্গে। টেস্টের দ্বিতীয় দিন ইতোমধ্যে অতিবাহিত হয়েছে এবং আপনারা নিশ্চয়ই অবগত আছেন বাংলাদেশ হারের দ্বার প্রান্তে রয়েছে। আগামীকালই হতে পারে এই টেস্টের শেষ দিন। সুতরাং আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের এই টেস্টের পারফরমেন্স এবং বাংলাদেশের এই টেস্টের পারফরমেন্স কেমন হতে পারত, এই দুটোর কন্ট্রাস্ট। আমাদের সাথেই থাকবেন। আমরা আশা করি ইনফরমেটিভ এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমরা যেটি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে চেন্নাইয়ের এই স্টেডিয়ামে দীর্ঘ ৪২ বছর এবং ২১ টেস্ট পর বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং নিয়েছে, যেখানে ব্যাটিং করে একটি ফার্স্ট ইনিংস টোটাল একটা বিগ টোটাল দাঁড় করানো সবচেয়ে ইম্পর্ট্যান্ট ছিল ইন্ডিয়ার বিরুদ্ধে। যেটা আমরা বলেছি পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে যে ফার্স্ট ইনিংস বাংলাদেশ খেলেছিল সেখানটার ইম্প্যাক্ট বলেছি। পরবর্তীতে এই সিরিজ সম্পর্কিত যে ভিডিওগুলো করেছি সেখানেও আমি আলোচনা করেছি যে ফার্স্ট ইনিংস টোটালটা কেন ইম্পর্ট্যান্ট। সেক্ষেত্রে আমরা যদি ধরে নেই যে কম্বিনেশন ভালো ছিল এবং বাংলাদেশ কিন্তু ইন্ডিয়াকে একটা পর্যায়ে ১৪৪ রানে ৬টি উইকেট ইন্ডিয়ার পতন ঘটেছিল, সেই সময় কিন্তু রীতিমতো চাপে ফেলেছিল। সেই জায়গা থেকে ইন্ডিয়া কিন্তু বেরিয়ে গিয়েছে। ইন্ডিয়ার টার্গেট কিন্তু ৫০০-৬০০ ছিল না। ইন্ডিয়া টার্গেট করেছিল ম্যাক্সিমাম 350, সো দে কুড ডু দ্যাট। এবং আজকে সকালে আমরা যেটা দেখলাম যে নিপিং দ্য টেইল ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট, বিকজ আজকে ইন্ডিয়া মাত্র ৩১ রান যোগ করতে পেরেছে। সো আই উড টেল দ্যাট বাংলাদেশি বোলার্স ডিড এ ভেরি গ্রেট জব ইন রিটেইনিং ইন্ডিয়ান ব্যাটসম্যান ইন চেক। বাট তার আগে যেটা হয়ে গিয়েছে অজয় জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের প্রায় ২০০ রানের একটি পার্টনারশিপ, ১৯৯ রান টু বি ভেরি প্রিসাইজ, এটি হয়ে গিয়েছে, যেটি বাংলাদেশের জন্য আসলেই খুব চাপের হয়ে গিয়েছে। বাংলাদেশ যেটি করতে পারত, বাংলাদেশের ব্যাটিং ইনিংসে ব্যর্থতার পরে ব্যর্থতা। একটিমাত্র পার্টনারশিপ গড়ে উঠেছিল যেটি সাকিব আল হাসান এবং লিটন দাসের মধ্যে গড়ে উঠেছিল, যেখানে লিটন দাস হ্যাপলেস শট খেললেন এবং হোপলেস শট খেললেন সাকিব আল হাসান। তাদের মতো ম্যাচিউর প্লেয়ারদের কাছ থেকে এটি আসলেই আশা করা সমীচীন নয়। রিভার্স সুইপ খেলতে গেলেন, স্লো খেলেছিলেন লিটন দাস। রিভার্স সুইপ যেটা সাকিবের কখনোই ন্যাচারাল নয়, সেই ধরনের একটি ইনিংস তিনি ক্যারি করার আগেই মাত্র ৩২ রান করার পরেই সেই রিভার্স সুইপের জালে তিনি আটকা পড়েন। সেই ক্ষেত্রে আমরা বলবো যে বাংলাদেশ যদি প্রথম ইনিংসে ইন্ডিয়াকে ছাড়িয়ে যেতে নাও পারত, অন্তত লিডের ব্যবধানটা যদি কমানো হতো। ইনফ্যাক্ট বাংলাদেশ ফলো অনে পড়েছে, যেটাকে আমরা খুবই বলতে পারি ডিসঅ্যাপয়েন্টিং, যদিও ইন্ডিয়া বাংলাদেশকে ফলো অন করায়নি। কিন্তু এই ক্ষেত্রে এই টেস্টের আর কোনো কিছুই বাকি নেই। টেস্টটি একেবারে নিষ্প্রাণ হতে চলেছে। ৩ দিনের মধ্যেই বাংলাদেশ হারতে চলেছে যদি মিরাকলাস কোনো কিছু না হয়। তবুও এই টেস্টের কিছু অর্জন আছে। আমরা দ্বিতীয় ইনিংসেও দেখতে পেয়েছি ইন্ডিয়ার ব্যাটিং লাইনে, বিশেষত টপ অর্ডারের কলাপস। ইন্ডিয়ার এখনকার রান ৩১ রান, ৩ উইকেট। বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনেই ব্যর্থ হয়েছেন এই টেস্টে এবং ইন্ডিয়ান টপ অর্ডারে মূলত ব্যর্থ হয়েছে। মিডল অর্ডারও ব্যর্থ বলা চলে। সেখানে লোয়ার মিডল অর্ডারের ব্যাটসম্যানেরা একটা ২০০ রানের মতো পার্টনারশিপ করেই শুধুমাত্র বাংলাদেশের তুলনায় এগিয়ে আছে। এই টেস্ট থেকে পজিটিভ অনেক কিছু নেওয়ার আছে, যেমন হাসান মাহমুদের ৫টি উইকেটের কথা আমরা মনে করতে পারি। এছাড়াও বোলারদের লাইন লেন্থ বজায় রেখে বল করা, বিশেষত প্রথম সেশনে গতকাল এবং আজকে, সেটি অনেক গুরুত্বপূর্ণ ছিল। আশা করি বাংলাদেশের ২০ উইকেট নেওয়ার সামর্থ্য রয়েছে এবং দ্বিতীয় টেস্টে বাংলাদেশ এর চেয়ে ভালো খেলবে। তবে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যে বিষয়টা, মোমেন্টাম ধরে রাখাটা, ফোকাসটা ধরে রাখাটা। ডিরেইল হবেই, ডিস্ট্রাক্টেড হবে, একটা বড় পার্টনারশিপ একটা টেস্টে হবেই, কিন্তু তাতে আপনার মনোবল হারিয়ে ফেললে চলবে না। আপনিও আমরা দেখেছি যে প্রথম ২৬ রানে ৬ উইকেট হারানোর পরেও পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। সেভাবে একটা দল যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়াতে পারে। টেস্টে এই সুযোগ সম্ভাবনা অনেকবার থাকে, দুটো ইনিংস ব্যাট করার সুযোগ এবং সম্ভাবনা থাকে। এছাড়া বোলিংয়ে আপনি যদি এলোমেলো কিছু করেন সেটাকেও পুষিয়ে নেওয়ার সুযোগ থাকে।
সব ক্ষেত্রে টেস্ট আপনাকে একটা বড় ধরনের প্ল্যাটফর্ম দেয়, বড় ধরনের সুযোগ দেয়। সেখানে আপনি আপনার সর্বোচ্চ যে স্কিল এবং টেম্পারামেন্ট সেটা ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে বাংলাদেশের উচিত হবে টেস্টগুলো আরো অন্তত দেখে শুনে খেলা, তাদের সমর্থক যারা রয়েছে তাদের প্রতি এবং তাদের নিজেদের প্রতি তাদের যে কমিটমেন্ট এবং ডেডিকেশন রয়েছে সেটাকে আরো দায়িত্বশীলতার সাথে পরিচালনা করা, সেটাই হবে বাংলাদেশের মূল লক্ষ্য। ধন্যবাদ, সাথে থাকবেন। আশা করি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথেই পাবো। আসসালামু আলাইকুম, টেক কেয়ার।